বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমি আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি যথারীতি আমাদের বিজ্ঞান ক্লাস নিয়ে। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখছো তো? আশা করি সবাই মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তো চলো দেরি না করে ঝটপট আজকের ক্লাসটি শুরু করে দেওয়া যাক। শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আরমিনা আফরোজ, শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় 3 থেকে। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারো গাছের কাণ্ড সাধারণত কোথায় অবস্থান করে? এটা তো অনেক সহজ। আমরা সবাই জানি গাছের কাণ্ড মাটির উপরে অবস্থান করে। এবার দেখো, এখানে কিছু চিত্র দেওয়া আছে। চিত্রে কিছু কাণ্ড দেওয়া আছে। দেখো দেখো চিত্রে যে কাণ্ডগুলো দেওয়া আছে এর আকৃতি ও অবস্থানের কোনো পরিবর্তন ঘটেছে কি? লক্ষ্য করো তো। হ্যাঁ, নিশ্চয়ই পরিবর্তন দেখা যাচ্ছে। এর এক একটা কাণ্ডের আকৃতি এক এক রকম। এখানে দেখা যাচ্ছে একটি আলু, পেঁয়াজ, আরও আরও কয়েকটি গাছ দেখা যাচ্ছে। দেখো, এই ধরনের পরিবর্তনকে কি বলা যায়? এই ধরনের পরিবর্তনকে আমরা বলতে পারি কাণ্ডের রূপান্তর। আমরা মূলের রূপান্তর পড়েছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে। গত ক্লাসে আমরা মূলের রূপান্তর সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে তোমরা নিশ্চয় বুঝে গেছো আজকের আমাদের পাঠের আলোচ্য বিষয়। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে রূপান্তরিত কাণ্ড। শিখনফল। এই পাঠ শেষে তোমরা রূপান্তরিত কাণ্ড কি তা বলতে পারবে, রূপান্তরিত কাণ্ডের চিত্র অঙ্কন করতে পারবে, রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। দেখো তো, এখানে কয়েকটি ছবি দেওয়া আছে। এগুলোকে কি বলে? ছবিতে দেখা যাচ্ছে আদা, ছবিতে দেখা যাচ্ছে একটি গাছে গোল এক ধরনের একটা ফল অথবা অন্য কিছু দেখা যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে আরেকটি কচু গাছ। এগুলোকে আমরা কি বলতে পারি বলো তো? এগুলো হচ্ছে এক একটি রূপান্তরিত কাণ্ড। গাছের কাণ্ড রূপান্তরিত হয়ে এ ধরনের আকৃতি লাভ করেছে। ক্ষেত্রবিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থানগত পরিবর্তন ঘটে। এই ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে। তোমরা কি বুঝতে পেরেছ ব্যাপারটি? হ্যাঁ, রূপান্তরিত কাণ্ড সাধারণত 3 ধরনের হয়: ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, অর্ধ বায়বীয় রূপান্তরিত কাণ্ড এবং বায়বীয় রূপান্তরিত কাণ্ড। প্রথমে আসো ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। কাকে আমরা বলতে পারি ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড? প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বংশবিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এই ধরনের কাণ্ডকে বলা হয় ভূ নিম্নস্থ কাণ্ড। আমরা জানি সাধারণত মূল থাকে মাটির নিচে, কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে এই যে প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বংশবিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ডও মাটির নিচে বৃদ্ধি পেতে পারে। এ ধরনের কাণ্ডকে বলা হয় ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এর মধ্যে রয়েছে দেখো আলু এবং আদা। এগুলো হচ্ছে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের প্রকারভেদ। এই কাণ্ডকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: টিউবার বা স্ফীতকন্দ, রাইজোম বা মূলকাণ্ড,
কন্দ এবং গুড়িকন্দ। এবার দেখো টিউবার বা স্ফীতকন্দ। টিউবার বা স্ফীতকন্দের উদাহরণ হচ্ছে গোলালু। গোলালুকে আমরা টিউবার বা স্ফীতকন্দ হিসেবে বলতে পারি। এতে রয়েছে কাক্ষিক মুকুল, রয়েছে অস্থানিক মূল, রয়েছে চোখ, পর্ব, পর্বমধ্য এবং শল্কপত্র। আমরা সবাই জানি কাণ্ডে এ ধরনের অংশগুলো থাকে, আলুতেও এ ধরনের অংশগুলো রয়েছে, তাই আলু হচ্ছে একটি রূপান্তরিত কাণ্ড, একে বলা হয় টিউবার। তারপরে রয়েছে রাইজোম বা মূল কাণ্ড। দেখো এতেও রয়েছে পর্বমধ্য, রয়েছে অস্থানিক মূল, রয়েছে শল্কপত্র, রয়েছে কাক্ষিক মুকুল, রয়েছে এবং পর্ব রয়েছে। এটিও মাটির নিচে থাকে, যদিও এটি মাটির নিচে থাকে তারপরও এটি হচ্ছে রূপান্তরিত কাণ্ড, যাকে আমরা বলে থাকি রাইজোম বা আদা। এটি মূল কাণ্ড। তারপরে রয়েছে কন্দ, যেমন পেঁয়াজ। পেঁয়াজও এক ধরনের কাণ্ড, একে আমরা বলি কন্দ। দেখো পেঁয়াজেও রয়েছে অস্থানিক মূল, রয়েছে, তারপরে দেখবে তোমরা কাক্ষিক মুকুল রয়েছে, শীর্ষ মুকুল রয়েছে এবং রসালো শল্কপত্র রয়েছে। তারপরে আসো গুড়িকন্দ। এগুলো সবগুলো কিন্তু মাটির নিচে থাকে, তাই এগুলো হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আমি আগেই বলেছি মাটির নিচে যেগুলো বৃদ্ধি পেতে থাকে কাণ্ড, ওগুলো হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এর মধ্যে একটি উদাহরণ হচ্ছে গুড়িকন্দ। এতে রয়েছে পর্ব, রয়েছে পর্বমধ্য, শল্কপত্র এবং কাক্ষিক মুকুল, অস্থানিক মূল। দেখো গুড়িকন্দের কিন্তু অস্থানিক মূল রয়েছে, এটি অস্থানিক মূলযুক্ত উদ্ভিদ। এরপরে আসো অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। নরম কাণ্ডযুক্ত উদ্ভিদে মাটির উপরে বা সামান্য নিচে এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়, যা অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। এই রূপান্তরিত কাণ্ডকে আমরা অর্ধবায়বীয় কাণ্ড বলে থাকি। দেখবে নরম কাণ্ডযুক্ত কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো মাটির উপরে বা সামান্য নিচে বাড়তে থাকে এবং বিশেষ ধরনের এক ধরনের শাখার মাধ্যমে অঙ্গজ প্রজনন ঘটায়, মানে একটা গাছ থেকে আরেকটা শাখা বেরোয় এবং ওখান থেকে আরেকটি গাছের উৎপত্তি হয়। দেখো অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের প্রকারভেদ। এই কাণ্ড 4 ধরনের হয়ে থাকে: রানার বা ধাবক, স্টোলন বা বক্রধাবক, অফসেট এবং সাকার বা ঊর্ধ্বধাবক। রানার বা ধাবক, এটি আমরা দেখো এক্ষেত্রে দেখা যাচ্ছে একটি স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছ কি তোমরা দেখেছো কখনো? অথবা থানকুনি বা দুর্বা ঘাস তো নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, দেখবে দুর্বা ঘাসের একটি রানার বেরোয়, ওখান থেকেই নতুন আরেকটি মূল তৈরি হয় এবং ওখান থেকে আরেকটি গাছের তৈরি হয়। একে আমরা বলতে পারি রানার বা ধাবক। তারপরে দেখবে স্টোলন বা বক্রধাবক। এক্ষেত্রে রয়েছে দেখো অস্থানিক মূল এবং স্টোলন। কচু গাছ, কচু গাছ কিন্তু এ ধরনের কাণ্ডের উদাহরণ। কচু গাছে দেখবে এ ধরনের কাণ্ড বের হয়, স্টোলন বের হয় এবং ওখান থেকে নতুন মূল তৈরি হয় এবং আরেকটি উদ্ভিদের সৃষ্টি হয়। তারপরে দেখবে অফসেট, যেমন টোপাপানা বা কচুরিপানায় আমরা এ ধরনের কাণ্ড দেখতে পাই। তারপরে রয়েছে সাকার বা ঊর্ধ্বধাবক। সাকার বা ঊর্ধ্বধাবকের উদাহরণ হচ্ছে চন্দ্রমল্লিকা অথবা বাঁশ। চন্দ্রমল্লিকা অথবা বাঁশ গাছে তোমরা দেখবে ঊর্ধ্বমুখী ধাবক দেখা যায় এবং এখান থেকেই নতুন আরেক ধরনের উদ্ভিদ তৈরি হয়। এবার আসো বায়বীয় রূপান্তরিত কাণ্ড। কাকে আমরা বায়বীয় রূপান্তরিত কাণ্ড বলতে পারি? এই সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ, যেমন খাদ্য তৈরি,
অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। কি কি কাজের জন্য রূপান্তরিত হয় বলো? খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা এবং আরোহণ। এ ধরনের কাণ্ড 4 প্রকারের হয়ে থাকে: ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড, থর্ন বা শাখাকণ্টক, স্ট্রেমডিল বা শাখা আকর্ষী অথবা বুলবিল। দেখো, ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড। এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে থাকে। এ ধরনের এই কাণ্ডগুলো কিন্তু আত্মরক্ষার জন্য রূপান্তরিত হয়ে থাকে। যেমন ফণিমনসা। তোমরা কি ফণিমনসা গাছ কখনো দেখেছ? কাঁটাযুক্ত এক ধরনের গাছ দেখা যায় ফণিমনসা, অনেকের বাড়িতে আছে দেখবে। এ ধরনের গাছগুলোতে পর্ণকাণ্ড দেখা যায়। তারপরে রয়েছে থর্ন বা শাখাকণ্টক। অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সূচালো কাঁটায় রূপান্তরিত হয়। কাক্ষিক মুকুল কি হয়? কাঁটায় রূপান্তরিত হয়। একে বলা হয় থর্ন বা শাখাকণ্টক। যেমন বেল এবং ময়না কাঁটা এবং মেহেদি, কিছু মেহেদি রয়েছে, মেহেদি গাছ রয়েছে, যেগুলোতে আমরা এ ধরনের কাণ্ড দেখতে পাই। থর্ন বা শাখাকণ্টক আকৃতির কাণ্ড দেখতে পাই। তারপরে রয়েছে স্ট্রেমড্রেল বা শাখা আকর্ষী। দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু, লম্বা ও পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে বলা হয় শাখা আকর্ষী। তোমরা কি দেখেছো কখনো? ঝুমকলতা, হাড়জোড়া ইত্যাদি গাছে কিন্তু এ ধরনের শাখা আকর্ষী দেখা যায়। তোমরা খেয়াল করে দেখবে, এই যে পেঁচানো সুতার মতো থাকে এবং একটা অবলম্বনকে আঁকড়ে ধরে। এই ধরনের কাণ্ডকে বলা হয় স্ট্রেমড্রেল বা শাখা আকর্ষী। তারপরে রয়েছে বুলবিল। কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে। একেই বলা হয় বুলবিল। দেখো, তোমরা কিছু খেয়াল করে দেখবে, কিছু কিছু গাছ রয়েছে যেগুলোতে এ ধরনের বুলবিল দেখা যায়। এরা কি করে? কাক্ষিক মুকুল প্রচুর খাদ্য সঞ্চয় করে এবং গোলাকার হয়ে মাংসপিণ্ডের আকার ধারণ করে। এ ধরনের গাছগুলোকে আমরা এই বুলবিলগুলোকে আমরা সাধারণত আলু বলে থাকি। অনেকে দেখবে অনেকের গাছের উপরে এরকম লতানো গাছগুলো ওঠে এবং এই বুলবিলগুলো দেখা যায়। এবার আসা যাক মূল্যায়নে। শিক্ষার্থীরা বলো তো, আদা কোন জাতীয় উদ্ভিদ? সবাই নিশ্চয় বলতে পারবে আদা হচ্ছে রাইজোম জাতীয় উদ্ভিদ। কিসের মধ্যে অস্থানিক গুচ্ছমূল দেখা যায়? আমরা আলোচনা করেছি, তোমরা কি খেয়াল করেছ? হ্যাঁ, পেঁয়াজে অস্থানিক গুচ্ছমূল দেখা যায়। রানার বা ধাবক দেখা যায় কোন উদ্ভিদে? রানার বা আমরা ধাবক দেখা গেছে থানকুনি, দুর্বাঘাস এবং আমরুল জাতীয় উদ্ভিদে। কোন উদ্ভিদের পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে আত্মরক্ষার কাজ করে বলো তো? একটু আগে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই জানো। ফণিমনসার পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে আত্মরক্ষার কাজ করে। এবার আসা যাক বাড়ির কাজে। শিক্ষার্থীরা, বাড়ির কাজটি তোমরা সবাই করে নিবে। রাইজোম জাতীয় উদ্ভিদের ব্যবহারিক দিকের ব্যাখ্যা লিখে নিবে। তোমরা রাইজোম জাতীয় উদ্ভিদের ব্যবহারিক দিকগুলো লিখবে। আশা করি সবাই পারবে। কি কি কাজে আমরা রাইজোম জাতীয় উদ্ভিদ ব্যবহার করে থাকি সেটি তোমরা সাজিয়ে লিখবে। তোমরা আমাদের বাড়ির কাজগুলো আশা করি সবাই করছো এবং মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখছো। তো সবাই ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।